নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। শুভ বিজয় সকলকে। আশা করছি আপনাদের পুজো খুব ভালো কেটেছে। দেখুন, বেশ কয়েকদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আপনারা সকলেই জানেন পুজোর জন্য কিছু পার্সোনাল ছুটি নিয়েছিলাম, আমি অফ নিয়েছিলাম। রিসেন্টলি এমন একটা নিউজ আমার চোখের সামনে আসলো, যেটা দেখার পরে আর চুপ থাকা যায় না। বাংলাদেশ ভারত যে উত্তপ্ততা চলছিল, সেটাই আরো একটা মোড় চলে আসলো। দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে অপারেশন সিন্দুরের পরে আবারও একটা বড়সড় কোনো একটা অপারেশন হতে চলেছে, আমরা সেটা মনে হয় বুঝতে পারছি। কি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি এমন হয়েছে সেটা আগে বলি। যে দেখুন, রিসেন্টলি পাকিস্তানে যে টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তানের মধ্যে কয়েকজন বাংলাদেশি যুবক হত্যা হয়েছে। এক কথায় বলা যেতে পারে পাকিস্তানি আর্মিরা যে চালিয়েছিল, অভিযান চালিয়েছিল, তার মধ্যে কয়েকজন বাংলাদেশি যুবকের নাম উঠে এসেছে। এখন এই নিয়ে দেখুন ভারত কি ভাবছে। ভারতের প্রথম থেকেই কথা ছিল যে আমরা বাংলাদেশকে কেন টাইট দিচ্ছি, তার একমাত্র রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের ভারতে আতঙ্কি যে সমস্ত সংগঠন তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে। এটা কিন্তু আমরা এখন থেকে বলছিলাম, আমরা বেশ আগে থেকেই এটা বলে আসছিলাম, এমনকি শেখ হাসিনার সময়কাল থেকে বলে আসছিলাম। আর সেই সময় কিন্তু বেশ কয়েকজন যে সন্ত্রাসীর, মানে এক কথায় বলা যেতে পারে যুক্ত সন্ত্রাসীর সঙ্গে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে বাংলাদেশের জেলে রাখা হয়েছিল। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তখন কিন্তু সেই সব ব্যক্তিগুলোকে খারিজ করে দিলেন, তাদেরকে ছেড়ে দিলেন জেল থেকে। এখন রিসেন্ট কি হচ্ছে, সেই পাকিস্তানের তৈরি করা আতঙ্কে এখন পাকিস্তানের বুকের উপর লাথি মারছে বলা যেতে পারে। কারণ বাংলাদেশকে তৈরি করেছে এই পাকিস্তান। এই বাংলাদেশে যে সমস্ত আতঙ্কিগুলো ছিল, এরা গিয়েছে পাকিস্তানে, এখন টিটিপির সঙ্গে এরা যোগ দিয়েছে। সূত্রের খবর হিসেবে জানা যাচ্ছে, এবং বাংলাদেশে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এই যুবক বিদেশে কাজের জন্য বাড়িতে বলে গিয়েছে যে আমরা বিদেশে কাজে যাচ্ছি। তারপর সেখান থেকে রীতিমতো তার বাড়িতে যেমন সাপোর্ট করতো সেরকম ভাবে করতো। তো রিসেন্টলি এই পাকিস্তান সেনারা যখন টিটিপির ওপর একটা অভিযান চালায়, সেই টিটিপিতে এই বাংলাদেশি যুবকের হত্যার বিষয়টা চলে আসে। বলা যেতে পারে যে এটাই যে টিটিপিতে যোগ দিয়েছে, তারা এমনভাবে ব্রেন ওয়াশ করে। এটা বাংলাদেশের মিডিয়াই বলছে যে প্রত্যেকটা সন্ত্রাসী সংগঠন এমনভাবে ধর্মের নামে ব্রেন ওয়াশ করে, যেখান থেকে এই ধরনের যুবকগুলো যারা উঠতি বয়স্ক, যাদের এখনো সেইভাবে মেন্টালিটি গ্রোথ হয়নি, তারা কিন্তু ওই আতঙ্কি সংগঠনের সঙ্গে যোগ দেয়। এটা বাংলাদেশের মিডিয়া বলছে, আমি বলছি না। যে সমস্ত বাংলাদেশি ভাইরা আছে তারা সকলেই হয়তো এই নিউজটা দেখেছে, তবুও আমি স্ক্রিনশট একটা দিয়ে দেবো আপনাদের সামনে। এখন দেখুন, কেন বলছি যে বাংলাদেশ তার রাস্তা পাল্টিয়ে, মানে ভারতের সঙ্গে বন্ধুত্ব ছেড়ে এখন যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে, এতে যে সবচাইতে বড় ভুল কোথায় করছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা ছিল, এক কথায় বলা যেতে পারে যে রাজাকার এবং বাঙালি যে সমস্ত বাংলাদেশি, পূর্ব পাকিস্তানে যে সমস্ত বাংলাদেশি যারা রয়েছে এখন বর্তমানে, তাদের মধ্যে সম্পর্ক তো খুব একটা ভালো ছিল না। আর এই সমস্ত ছেলেপেলেগুলোকে পাকিস্তান এতদিন নিয়ে গিয়ে ট্রেন করেছে, তারা পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেন করেছে শুধুমাত্র ভারতকে বিগড়ানোর জন্য। আজকে ওয়েস্ট বেঙ্গলের হাল কি? ওয়েস্ট বেঙ্গলের হাল দেখুন, বাংলাদেশ থেকে হাজারো যুবক যাদের কোনো নামও নিশান নেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তারা এসে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস করছে। ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় তারা দাঙ্গা, হরতাল, বহুত কিছু করছে। এটা করাটা হচ্ছে তাদের একটা প্ল্যান মাফিক, সমস্ত কিছু তাদের প্ল্যানের মধ্যেই ছিল এগুলো। আজকে সেই পাকিস্তান দেখুন বাংলাদেশকে ট্রেন্ড করে তাদের দেশে নিয়ে গিয়েছিল ভারতকে আঘাত করার জন্য, অথচ এখন ঘুরিয়ে সেই বাংলাদেশিরা এখন পাকিস্তানের উপর আঘাত করছে। আর এতে কি হচ্ছে, তারাই আবার নতুন করে সেনা অভিযান চালিয়ে দেখাচ্ছে যে এই আতঙ্কবাদীগুলোকে আমরা ধরেছি। তো দেখুন, এই পুরো চক্রটা বুঝতে হলে জানতে হবে যে তুমি যাকে অন্যের জন্য রেডি করেছো, সেই কিন্তু একদিন তোমাকে মারার জন্য রেডি হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে ওই দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলে পাকিস্তান, আজকে সেই পাকিস্তানকে মারছে, আর পাকিস্তান তাদেরকে মেরে এখন বাড়িতে পাঠাচ্ছে। তাই বলি যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে এখন মাখো মাখো ভাব এসেছে, এই মাখো মাখো ভাবটা আর বেশি দিন থাকবে না, কারণ সবে তো শুরু হয়েছে, এখনো অনেক বাকি।
এখন চলে আসি ভারত এবং পাকিস্তানের মধ্যে। যেমন ভারত পাকিস্তানের মধ্যে রিসেন্টলি একটা বড় ঘটনা ঘটেছে, বড় একটা কেমন ঘটনা বলুন তো? সেটা হচ্ছে যে গুজরাট রাজ্যের কচ্ছ উপজেলার যে সমস্ত বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকার মধ্যে যে সিন্ধু নদের বদ্বীপ এলাকা একটা রয়েছে, 96 কিলোমিটার দীর্ঘ একটা বদ্বীপ রয়েছে। সেই 96 কিলোমিটার দীর্ঘ বদ্বীপে পাকিস্তান কি করছে? তাদের সেনা মোতায়েন করছে, বিভিন্নভাবে পাকিস্তান তাদের সেনার অ্যাক্টিভিটিস ওখানে বাড়াচ্ছে। এতে আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি কি বলেছেন? যে এই ধরনের অ্যাক্টিভিটিস সম্পূর্ণ জবাব পাকিস্তানকে দেওয়া হবে। শুধুমাত্র এইভাবে বলেনি, যে তারা যেভাবে অ্যাক্টিভিটি করছে সেটা আমরা নজরে রেখেছি, আর এর জবাব একদম এমনভাবে দেওয়া হবে যে সম্পূর্ণ পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল দুটোই পাল্টিয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন তো যে 1965 সালে যেভাবে ভারত পাকিস্তানকে ধাওয়া করেছিল আর চলে গিয়েছিল লাহোরের কাছাকাছি, ঠিক সেই রকম ভাবেই এইবারও রাজনাথ সিং এটা বলে দিচ্ছে যে ভুলে যাবেন না, আপনাদের কিন্তু এই কচ্ছ উপজেলার এই সাইড দিয়েই বঙ্গোপসাগরের আপনাদের একটা বড় শহর রয়েছে, সেটা হচ্ছে করাচি। আর এই করাচি এমন না হয়ে যায় যে তোমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যায়। তো এইরকম একটা কথার জবাব দিচ্ছে। এক্স্যাক্টলি কি বলছে সেটা আপনাদেরকে শোনাবো। দেখুন, একটা প্রতিবেদন, আনন্দবাজারের প্রতিবেদন আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাজনাথ সিং এর যে হুঁশিয়ারি সেটা কি দেখুন, বলছে যে সার্ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো অ্যাগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত হবে যার অভিঘাতে ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যাবে। আপনারা 1965 সালের সেই ঘটনার কথা জানেন তো? কেন বলা হচ্ছে ইতিহাস ভূগোল উভয় বদলে যাবে? এইবার যদি ভারত পাকিস্তানের মধ্যে একবার প্রবেশ করে তাহলে কিন্তু সেই এলাকাটা আর ওদেরকে দান করে দিয়ে আসবে না, সেটা কিন্তু পুরো ভূগোল পাল্টিয়ে ফেলবে আর ম্যাপটা ভারতের সঙ্গে দেখিয়ে নেবে। তা আরও শুধু এখানেই থেমে যায় না, আরও বলেছে যে পাকিস্তানের মনে রাখতে হবে যে করাচি যাওয়ার একটি পথ এই খাড়ি হয়েই কিন্তু যায়। মানে বুঝতে পারলেন তো? মানে ছোটখাটো একটা ধমকি, ছোটখাটো ধমকি বলবো না, এটা বেশ বড় সড়ো ধমকি। ভাই, তোমরা যদি বেশি নটাঙ্কি করো তাহলে এই এলাকা দিয়ে তোমাদের যে সমুদ্রপথ দিয়ে যাতায়াতের যে মেন রাস্তা সেটাই ব্লক করে দেবো, করাচি। সেই করাচিকে যদি আমরা একবার ব্লক করে দিই তাহলে পাকিস্তান পুরো সমুদ্র থেকে দূরে সরে যাবে। তাই বলছি যে এই ধরনের ছোটখাটো অ্যাক্টিভিটিস করে তারা কিছু করতে পারবে না। আমরা অপারেশন সিন্দুর এখনো কিন্তু স্টপ করিনি। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সেনাপ্রধান সকলেই কিন্তু বলছে যে অপারেশন সিন্দুর এখনো রানিং রয়েছে। তাই পাকিস্তান যেন এটা ভেবে না নেয় যে ভারত চুপ করে বসে থাকবে। আমাদের জম্মু কাশ্মীরে যে বর্ডার রয়েছে সেই বর্ডার ছাড়াও এই সার্ক্রিক এলাকা, গুজরাটের যে এলাকাটা রয়েছে, এই এলাকাটা নিয়েও কিন্তু বর্ডার ডিসপিউট নিয়ে একটা বড়সড় ঝামেলা বহুদিন ধরে চলে আসছে। এখন দেখুন, সেই ঝামেলাটা আস্তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে একদিকে জম্মু কাশ্মীর, অন্যদিকে এই সার্ক্রিক গুজরাটের এই এলাকাটা। কিন্তু এই এলাকায় কিন্তু বিএসএফ এর সেই ডেঞ্জারাস একটা ব্যাটালিয়ন কাজ করছে। তো তাদেরকে টপকিয়ে ভিতরে আসা পাকিস্তানের পক্ষে তো সম্ভব নয় ঠিকই, কিন্তু এটাও ভাবতে হবে যে দুই সাইড থেকে যখনই পাকিস্তান আঘাত করবে তখন ভারতের কিন্তু একটা অপরচুনিটি চলে আসবে যে ভাই, তুমি এদিক থেকে আঘাত করো, ওদিক থেকে আঘাত করো, আমরা যে কোনো একটা সাইড দিয়ে তোমাদের পিওকে কে হাতিয়ে নেব। তাই দুই সাইড দিয়ে ওরা চাইছে যে দুই সাইড দিয়ে আমরা একটা অ্যাক্টিভিটিস করব। আরও একটা জায়গা রয়েছে, দেখুন রাজস্থান, দেখুন এইসব জায়গাগুলো দিয়ে তারা কিছু করতে পারবে না। এর আগে বহুবার চেষ্টা করেছে, তারা কিছু করতে পারেনি। তাই রাজনাথ সিং এর যে বক্তব্য সেটা আমি কিন্তু অ্যাকসেপ্ট করছি। আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখবেন। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি কি সঠিক জবাব দিয়েছেন পাকিস্তানকে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। দেখুন, করাচি বন্দরকে যদি একবার ভারত টার্গেট করে তাহলে কিন্তু পাকিস্তানের মাজা ভেঙে পড়ে যাবে, এটা কিন্তু আমাদের মানতে হবে। আর এটাই রাজনাথ সিং কিন্তু বোঝাতে চেয়েছেন। আর এই যে বাংলাদেশের যে ঘটনাটা বললাম সেটা আপনারা কত লোক জানেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এখন দেখুন, পাকিস্তান এবং ভারতের মধ্যে যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এই পজিশনে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে। যুদ্ধ হলে
এবার পাকিস্তানকে কি ছেড়ে দেওয়া উচিত হবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা লিখতে ভুলবেন না। আর আজকে দেখুন এই ছোট্ট প্রতিবেদনটা আমি এখানে সমাপ্ত করব। আপনাদের যদি এই প্রতিবেদন একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে আরো বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আবারও সকলকে একবার শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা জানিয়ে, আমার প্রণাম জানিয়ে আমি এই প্রতিবেদন সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।